না আপু, কোনো প্রবলেম হয়নি, এখন তো বড় হয়েছি, তাই নিজেকে শুধরে নেবার চেষ্টা করছি। ওয়াইসি, আমি তো ভাবলাম তোমাদের মধ্যে মান অভিমান চলছে। তেমন কিছু না। আচ্ছা ঈশা, তোমার স্টাডি শেষ হতে আর কতদিন আছে? এখনো অনেক দেরি আছে, মাত্র ইন্টার সেকেন্ড ইয়ার দিয়েছি কিছুদিন আগে। কি বলো? আমি 3 বছর আগে যখন তোমাদের বাড়িতে এসেছিলাম তখন না তুমি ক্লাস 10-এ ছিলে? তাহলে এখনো ইন্টার সেকেন্ড ইয়ারে কিভাবে? মাঝখানে করোনার কারণে 2 বছর অফ ছিল না, তাই পিছিয়ে গিয়েছি আর কি। ও তাই বলো, করোনা এসে এমনিতেও অনেক কিছু ওলটপালট করে দিয়েছে। ড্রাইভিং এর ফাঁকে হঠাৎ আয়েশের চোখ পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা আইসক্রিম ভ্যানের দিকে। সাথে সাথে আয়েশ গাড়ি থামিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে পড়ল, কারণ ঈশা চকবার আইসক্রিম খেতে খুব ভালোবাসে। হঠাৎ মাঝপথে আয়েশকে এভাবে গাড়ি থেকে নামতে দেখে মিলি অবাক হয়ে বলল, কিরে আয়াস, হঠাৎ মাঝপথে গাড়ি থামিয়ে কোথায় যাচ্ছিস? আসছি আমি, তোরা বস। বলে আয়েশ দ্রুতগতিতে রাস্তার ওপারে চলে গেল। আবার একটু পরেই ফেরত আসলো, তবে সাথে করে গোটা কয়েক আইসক্রিম নিয়ে এসে ফারহার হাতে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। ফারহা, এখানে 3টা চকবার আইসক্রিম আছে, তুমি একটা রেখে বাকি দুটো পিছনে দিয়ে দাও। বলতে বলতে আয়েশা আবারও গাড়ি স্টার্ট দিয়েছে। আয়েশের কথা মতো ফারহা তাই করলো। নিজের জন্য একটা আইসক্রিম নিয়ে বাকি 2টা আইসক্রিম মিলির হাতে দিয়ে দিয়েছে, কারণ ঈশা ফারহার অপোজিটে ছিল, যার কারণে মিলিকেই ফারহা নাগালে পেয়েছে। ঈশা তখনও জানালায় মাথা রেখে বসেছিল। মিলি একটা আইসক্রিম নিজে নিয়ে অন্যটা ঈশার দিকে এগিয়ে দিয়ে বলল, ঈশা, এই নাও, এটা খাও, গরমের মধ্যে আইসক্রিম খেতে ভালো লাগবে। জানালা থেকে মাথা তুলে এক নজর আইসক্রিমের দিকে তাকিয়ে আবারও মিলির দিকে তাকালো ঈশা। মিকি হাসি দিয়ে বলল, না আপু, আমার এই মুহূর্তে আইসক্রিম খেতে ভালো লাগছে না। আচ্ছা, অয়ন যে লেবুর শরবত দিয়েছিল সেটা কোথায়? বোতলটা একটু দাও তো, আমার কেমন যেন গা গোলাচ্ছে। সাথে সাথে মিলি পেছন থেকে বোতলটা নিয়ে ঈশার দিকে এগিয়ে দিল। ঈশাও কোনো রকম দেরি না করে বোতল খুলে ডক ডক করে বেশ কিছু লেবুর পানি খেয়ে নিয়েছে। তারপর লম্বা একটা শ্বাস ফেলে বোতলে ঢাকনা লাগিয়ে আবারও মিলিকে দিয়ে দিয়েছে। ঈশা, আর ইউ ওকে? মিলির কথায় ঈশা হালকা হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ আপু, এখন ঠিক লাগছে, তবে কেমন যেন অস্বস্তি লাগছে। আইসক্রিমটা খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। না আপু, আমার খেতে ইচ্ছে করছে না, তোমরা কেউ একজন খেয়ে নাও আমারটা। ঈশা কেমন অস্বস্তি বোধ করতে দেখে আয়েশ কিছু একটা বলতেই যাচ্ছিল, তার আগে মিলির ফোনটা বেজে উঠল। মিলি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো অয়নের কল। একটু অবাক হয় মিলি। অয়ন আবার কল দিচ্ছে কেন? বলতে বলতে দ্রুত কল রিসিভ করে কানে ধরল সে। ওপাশে কিছু বলার অপেক্ষা না করে বলে উঠল, হ্যাঁ রে, কল দিলি কেন? নিশ্চুপ। হ্যালো 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 অয়ন, আরে তোর কথাগুলো গাড়ির আওয়াজের জন্য বোঝা যাচ্ছে না, কি বলছিস বড় করে বল। ধ্যাত, গাড়ির সাউন্ডের জন্য তো কিছুই বোঝা যাচ্ছে না। তখনই ফারহা বলল, আপু, আমার মনে হয় লাউড স্পিকারে দিলে বোঝা যাবে। লাউড স্পিকার দিয়ে দেখো। ফারহার কথা মতো মিলি লাউড স্পিকারে দিল। সাথে সাথে অয়নের কথা স্পষ্ট শোনা গেল। মিলি, কি হলো? তুই আমার কথা বুঝতে পারছিস না? এখন বুঝতে পারছি, এতক্ষণ গাড়ির আওয়াজের জন্য বোঝা যাচ্ছিল না। তা বল, কেন কল দিয়েছিস? ঈশার ফোনটা কোথায় জিজ্ঞেস করতো। আমি ওকে এতবার কল দিলাম, তারপর রিসিভ করছে না কেন? লাউড স্পিকারে থাকা অনেক কথাগুলো সবাই অনায়াসে শুনেছে, তাই মিলি কিছু বলার আগে ঈশা বলল, আল্লাহ, মোবাইল তো আমার পার্সে, বোধহয় সাইলেন্স হয়ে গেছে। অয়ন, ওর মোবাইল নাকি পার্টসে, হয়তো সাইলেন্স হয়ে গেছে, তাই আমরা কেউ শুনতে পাইনি তোর কল আসাটা। মিলির কথাকে উপেক্ষা করে অয়ন বলে উঠল, আচ্ছা, তুই ফোনটা ওকে দে তো। মিলি ঈশার দিকে এগিয়ে দিল ফোনটা। ঈশাও ফোনটা মুখের সামনে ধরল। হ্যালো। ঈশা, বলো। ঠিক আছো তুমি? হ্যাঁ, ঠিক আছি। আমার কেন যেন মনে হচ্ছে যে তুমি মিথ্যা বলতেছো। তোমার কথাগুলো এমন শোনাচ্ছে কেন? কিছু না, ওই একটু গা গুলিয়ে এসছিল। লেবুর শরবত দিয়েছি, সেখান থেকে খাওনি? হ্যাঁ, খেয়েছি। তুমি ড্রাইভ করতে করতে কল দিয়েছো তাই না? তুমি জানো না ড্রাইভ করতে করতে কথা বলাটা রিস্ক? আরে পাগলি, আমার কানে ব্লুটুথ লাগানো আছে, সমস্যা নাই। আচ্ছা, এক কাজ করো তো, আমাদের এখনও শপিং মলে পৌঁছতে অনেক সময় লাগবে, কারণ আমরা একেবারে নিউ মার্কেটের ওইদিকে যাব, বুঝছো? ততক্ষণ জার্নি করলে তোমার আরও খারাপ লাগবে, তাই তুমি জানালায় মাথা না রেখে সিটে হেলান দিয়ে বসে চোখগুলো বন্ধ করে রাখো, আর ফোনটা মিলিকে দাও। আচ্ছা। বলে ঈশা ফোনটা মিলিকে দিয়ে দিল। হ্যাঁ বল। মিলি, তুই খেয়াল রাখবি যেন ঈশা বমি না করে। আর তখন কি বলেছি মনে আছে? ঈশার বেশি বেশি বমি বমি লাগলে তুই ওর কপালের উপর হাত দিয়ে চেপে ধরে রাখিস, তাহলে আর বমি আসবে না। গট ইট? আর কিছু? আপাতত এটুকুই। তবে হ্যাঁ,
ঈশার খেয়াল রাখবি, যদি গাড়ি থেকে নেমে দেখি যে আর কি ওর বমি হয়েছে, তাহলে তোকে দেখবি। রাখছি, বাই। অয়ন কল কেটে দিয়েছে বুঝতে পেরে ফারহা মুস্কি হেসে বলল, ঈশা, তুমি কিন্তু অনেক লাকি যে অয়ন ভাইয়ের মতো একটা হাজবেন্ড পাচ্ছ। অয়ন ভাইয়া তোমার কত কেয়ার করছে। তবে অয়ন ভাইয়াকে দেখে কিন্তু বোঝা যায় না, দেখলে মনে হয় না ভাইয়া বউয়ের প্রতি এতটা কেয়ারিং হবে। আমি মনে করেছিলাম সে একদম সাদামাটা হবে, কিন্তু এখন দেখছি আমি ভুল ছিলাম। তারপর আয়েশের দিকে তাকিয়ে বলল, অয়ন ভাইয়া দেখছি ঈশার অনেক কেয়ার করে, তাই না আয়াস? বিয়ের আগেই দেখেছো কতটা কেয়ার করছে, না জানি বিয়ের পর কতটা করবে। ফারহার কথা শুনে আয়েশের খুব রাগ হলো, কিন্তু ফারহার সামনে তো আর প্রকাশ করতে পারবে না, তাই মেকি হেসে ছোট্ট করে বলল, কেয়ারিং নাকি চাই? এত আদিক্ষেতা দেখানোর কি আছে বুঝি না। আর ঈশাটাও কেমন, অয়নের একটু কেয়ারিং পেয়ে অমনি বলে গেল। দেখি কত সময় অয়ন করে, আমিও দেখবো তুই কতক্ষণ অয়নকে নিয়ে সুখে থাকতে পারিস। নিজ মনে কথাগুলো আওড়ালো আয়েশ। প্রায় ঘন্টা দুয়েক পর গাড়ির নির্দিষ্ট গন্তব্যে এসে থামলো। গাড়ি থামতে ফারহার মিলি নেমে গিয়েছে, কিন্তু ঈশা তখনও গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে। একটু পর আয়েশও নেমে দাঁড়িয়েছে, কিন্তু ঈশাকে এখনো বসে থাকতে দেখে আয়েশ ঈশার পাশের দরজাটা খুলে দিয়ে ডাকলো ঈশাকে। ঈশা, বেশি খারাপ লাগছে? আয়েশের কণ্ঠ পেয়ে ঈশা চোখ খুলে তাকালো, দুর্বল কণ্ঠে বলল, না আমি ঠিক আছি, একটু অস্বস্তি লাগছে শুধু। এরই মধ্যে ফারহার ডাক ভেসে আসলো, আয়াস, দাঁড়িয়ে আছো যে এখনো, যাবে না ভিতরে? ঈশার দিক থেকে চোখ সরিয়ে ফারহার দিকে তাকালো আয়েশ। মেকি হেসে বলল, তোমরা যাও, আমি আসছি। আর হ্যাঁ, প্রত্যেকেই মোবাইল অন রাখবে, যাতে খুঁজে না পেলে কল দিতে পারি। ঢোকার সময় বাম পাশের দেয়ালে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবে, সেটা মোবাইলে কানেক্ট করে নিও, নয়তো মোবাইলে নেট পাওয়া মুশকিল হয়ে যাবে। তোমরা আগাও, আমি আসছি। আয়েশের অনুমতি পেয়ে মিলি আর ফারহা ভিতরে চলে গেল। ওদেরকে চলে যেতে দেখে আয়েশ আবারও ঈশার দিকে তাকালো, দেখলো ঈশা দুহাতে মাথা চেপে ধরে আছে। ঈশা, মাথা ব্যথা করছে? হুম। কষ্ট করে নেমে আয়, ভেতরে ফার্মেসি আছে, সেখান থেকে মেডিসিন নিয়ে খেয়ে নিলে ভালো লাগবে। আয়, চল। তখনই সেখানে অয়ন আসে। অয়ন এসে ঈশাকে এভাবে মাথা চেপে ধরে বসে থাকতে দেখে অবাক কণ্ঠে বলল, ঈশা, কি হয়েছে? খারাপ লাগছে বেশি? মাথাটা ব্যথা করছে খুব। ঈশার মুখে মাথা ব্যথা করছে শুনে সাথে সাথে অয়ন পকেট থেকে 2টা মেডিসিনের পাতা বের করে ঈশার দিকে এগিয়ে দিল। ঈশা, লেবুর পানির বোতলটা কোথায়? এই নাও, লেবুর পানি দিয়ে মেডিসিন 2টা খেয়ে নাও, দেখবে একটু পরে ভালো লাগবে তোমার। অয়নের কথা মতো ঈশা পেছন থেকে বোতলটা নিয়ে অয়নের হাত থেকে মেডিসিন 2টো নিয়ে খেয়ে নিয়েছে। হাঁটতে পারবে? আসো, আস্তে আস্তে ভেতরে যাবে, নয়তো দেরি হয়ে যাবে সবার। প্রয়োজনে তুমি ভেতরে গিয়ে বসে থেকো। ঈশার কিছু না বলে চুপচাপ অয়নের হাত ধরে গাড়ি থেকে নেমে আসলো। অয়ন, তুই কি আজকাল পকেটে পকেটে হসপিটাল নিয়ে ঘুরতে শুরু করেছিস নাকি? ভেতরে যেতে যেতে কথাটা বলল আয়েশ। আয়েশের কথায় অয়ন হাসলো, হেসে বলল, কি করব বল, আমার বউটা যে এখনো ছোট। 20-এর ঘরে পৌঁছেছে, তোর ওকে ছোট মনে হচ্ছে এখনো? আমার কাছে ঈশা সবসময় ছোটই থাকবে। কথা বলতে বলতে তিনজনের ভিতরে চলে গিয়েছে। ভাগ্যক্রমে ঢুকে প্রথমেই যে দোকানটা পড়েছে সেটাতে সবাইকে পেয়ে গেছে। আয়েশ এখানকার সব দোকান ভালো করেই চেনে, সেই সাথে এটাও জানে যে কোন শপিং মলে ভালো জিনিস পাওয়া যায় আর কোনটাতে পাওয়া যায় না। মুখের দোকানটা আয়েশের কোনো সময় ভালো মনে হয় না, তাই আয়াস সবাইকে ডেকে একদম ভেতরের গলিতে বড় একটা শপিং মলে নিয়ে এসেছে। এটা মূলত বিয়ের বাজারের জন্য বেস্ট একটা দোকান। বিয়ের জন্য যত জিনিস লাগবে সবেই একটি দোকান থেকে নিয়ে নিতে পারবে, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। ম্যানেজার আয়াশকে আগে থেকেই চিনত, তাই আয়াশকে দেখার সাথে সাথে ম্যানেজার দৌড়ে এসে হ্যান্ডশেক করলো। আরে আয়েশ যে, কি মনে করে? এই তো কিছু কেনাকাটা করার ছিল, তাই আসা। কোনো অ্যাকশন আছে? কিরকম কাপড় খুলবো বলুন? সামনে বিয়ে করছি, তাই বিয়ে উপলক্ষে হালকা পাতলা কেনাকাটা করতে আসলাম। তাই নাকি? আগে বলবেন তো। আসুন, বসুন। কি দেখবো বলুন? বোর জন্য শাড়ি নেবেন নাকি লেহেঙ্গা? তার জন্য বড়রা আছে, তারা যেটা বলে সেটা দেখান। সাথে সাথে ম্যানেজার আনিশা বেগম আর রয়ানের মায়ের দিকে তাকিয়ে বলল, ম্যাম, কি দেখাবো বলুন? শাড়ি নেবেন নাকি লেহেঙ্গা? আমাদের বাড়ির বউদের বিয়ের দিন লেহেঙ্গা পরার নিয়ম নেই, তাই শাড়িই দেখান। অয়নের মায়ের কথায় সম্মতি জানিয়ে আনিশা বেগমও বলে উঠলেন, শাড়িই দেখান, ভাবি বলেছে শাড়ি নিতে, বিয়ের দিন নাকি লেহেঙ্গা পরাবে না, প্রয়োজনে পরতে ইচ্ছে করলে পরে কিনে দিবে। ম্যানেজার তাদের কথা মতো বিয়ের শাড়ি দেখাতে লাগলো। তখনই আয়েশ বলল, ম্যানেজার সাহেব, এসব না, আরো ভালো থেকে দামি থেকে দেখান।
ম্যানেজারের আয়েশের কথা মতো আরো দামি দামি শাড়ি নামিয়ে দিল তাদের সামনে। ঈশামা, তুমি ওখানে বসে আছো কেন? শাড়ি পছন্দ করবে না? সবাই শাড়ি উল্টে পাল্টে দেখলেও এশা দূরেই বসে আছে। ওর জন্য এসবে কোনো আগ্রহী নেই। ঈশাকে সবার পেছনে বসে থাকতে দেখে অয়নের মা কথাটা বললেন। ঈশা মেকি হেসে বলল, না মামি, আপনারা দেখলেই হবে, আমার দেখতে হবে না। সে কি, তোমার শাড়ি তুমি দেখে পছন্দ করবে না? আমরা পছন্দ করে নিলে কি করে হবে? সমস্যা নেই, আপনাদের পছন্দই আমার পছন্দ। অয়নের মা আর কিছু বললেন না। আয়েশ পেছনেই দাঁড়িয়েছিল, মূলত ঈশাকে পর্যবেক্ষণ করছিল। সবার দিকে এক নজর তাকিয়ে আয়েশ এবার ঈশার পাশে খালি চেয়ারটাই গিয়ে বসলো। খানিক সময় নিয়ে ঈশার দিকে ঝুঁকে আস্তে করে বলল, এখনো কি মাথা ব্যথা করছে? সবার দিকে এক নজর চোখ বুলিয়ে নিয়ে এশা। সবাই কাপড় দেখতে ব্যস্ত, এমনকি অয়নও সবার সাথে কাপড় দেখছে। এসে সবার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে আস্তে করে বলল, সবাই তো কাপড় দেখছে, তুই আমার পাশে বসেছিস কেন? তোর বউয়ের জন্য কাপড় পছন্দ করবি না? আমি জিজ্ঞেস করেছি মাথা ব্যথা কমেছে কিনা, তুই কাপড়ের কথা টেনে নিয়ে আসছিস কেন? তুই দেখিসনি তখন অয়ন আমাকে ওষুধ খাইয়েছিল, তারপরেও বোকার মতো প্রশ্ন করছিস কেন? তাহলে এখানে বসে আছিস কেন? গিয়ে সবার সাথে কাপড় পছন্দ কর। অয়ন আছে, মিলি আছে, সাথে অয়নের মাও আছে। ওরা থাকতে আমি পছন্দ করব কেন? ওরা পছন্দ করলেই হবে। বাহ, তাহলে অন্যের পছন্দে পড়া শিখে গিয়েছিস। আগে তো কেউ আনলে সেটা তোর পছন্দ হতো না, আর এখন ওদের পছন্দই তোর পছন্দ হয়ে গেল। এখনো হয়নি, তবে হয়ে যাবে। সবকিছু তো মেয়েদেরকেই মানিয়ে নিতে হয়, তাই না? কম্প্রোমাইজ শব্দটা তো শুধু মেয়েদের জন্যই আবিষ্কার হয়েছে, এটা তোদের ছেলেদের জন্য না। ইদানিং খুব কথা বলতে শিখে গিয়েছিস দেখছি। নয়তো শ্বশুর বাড়ি থেকে ঢোকার আগেই বের করে দেবে। আচ্ছা এসব ছাড়। ছোট মার হাতে শাড়িটা দেখেছিস? তোকে কিন্তু ভালো মানাবে, ওটা তোর জন্য নিতে বলি। না, তার দরকার নেই। এখন থেকে তো আমার অয়নের পছন্দেই পড়তে হবে সব। তাই অয়ন যেটা পছন্দ করবে সেটাই আমি হাসি মুখে পছন্দ করে নিব। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? সকাল থেকেই দেখছি খুব অয়ন করছিস। তুইও ফারহা ফারহা কর, বারণ করেছে কে? তার মানে তুই মন থেকে বিয়েটা মেনে নিয়েছিস? মেনে নিয়েছি। আর তাছাড়া অয়ন অনেক কেয়ারিং একটা ছেলে, ওকে হাজবেন্ড হিসেবে পেলে মন্দ হবে না। দেখলি না গাড়িতে কেমন করেছে? আয়েশের রাগ হলো এশার কথাগুলো শুনে, যাকে বলে চরম পর্যায়ের রাগ। রেগে মেগে এশার পাশ থেকে উঠে চলে গেল সে। তবে একেবারে শপিং মল ছেড়ে বেরিয়ে যায়নি, শুধু এশার পাশ থেকে উঠে গিয়ে ফারহার পাশে বসেছে। তারপর থেকে শুরু হলো আয়েশের কাপড় দেখা। আয়েশের জন্য আর কেউ পছন্দই করতে পারছে না। ম্যানেজার যেটা সুন্দর থেকে দেখাচ্ছে সেটা আয়েশ ফারহার জন্য পছন্দ করে নিচ্ছে। অয়ানরা কেউ এশার জন্য আর পছন্দই করতে পারছে না। অয়ান এক প্রকার রেগে বলল, আর শুধু কি তুই নিবি? আমরা কেউ নিব না। যেটাই সবার পছন্দ হচ্ছে সেটাই তুই নিয়ে ফেলেছিস, আমরা তাহলে কি নিব? কেন, তোরা অন্যগুলো নে, কাপড়ের কি অভাব পড়েছে? অন্যগুলো আর কোথা থেকে নিব? হ্যাঁ, যেটাই সুন্দর থেকে বের করছে সেটাই তো তুই নিয়ে যাচ্ছিস। আমার পছন্দ হয়েছে তাই নিয়েছি। অয়ান আর আয়েশের ঝগড়া দেখে অয়নের মা রানিশা বেগম তো হাসতে হাসতে শেষ। প্রায় ঘন্টা তিনেক পর ওদের যাবতীয় কেনাকাটা শেষ হয়েছে। একদম পায়ের জুতা থেকে শুরু করে মাথার কাঁটা পর্যন্ত সব নেওয়া কমপ্লিট। এক দোকান থেকে সব নেওয়ায় তেমন দৌড়াদৌড়িও করতে হয়নি। এখন শুধু বাড়ি যাওয়ার পালা। ঈশা সেই যে আসার পর বসেছিল এখনো ওঠেনি। সবাইকে এক এক করে উঠে পড়তে দেখে ঈশা বুঝতে পারলো কেনাকাটা শেষ, কিন্তু ওর কেন যেন মন খারাপ হচ্ছে। মনে হচ্ছে আরো কি যেন বাকি আছে। যদিও আয়ন ওর জন্য প্রত্যেকটা জিনিস নেওয়ার আগে ওর থেকে মতামত নিয়েই নিয়েছে। অবশ্যই এটা ঈশার খুব ভালো লেগেছিল। প্রথমে মনে করেছিল আয়ন নিজের পছন্দটা ওর উপর চাপিয়ে দেবে, কিন্তু আয়ন সেটা করেনি। আয়ন প্রত্যেকটা জিনিস ঈশাকে দেখিয়ে ওর পছন্দ হচ্ছে কিনা জিজ্ঞেস করে তারপর নিয়েছে। কেনাকাটা সব শেষ? সবাইকে উঠে পড়তে দেখে প্রশ্নটা করে বসে ঈশা। ঈশার কথা শুনে আয়নের মা হেসে বললেন, হ্যাঁ মা, কেন? তোমার কি আর কিছু নেওয়ার বাকি আছে? না 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 মামি, সবাইকে উঠে যেতে দেখলাম তাই বলছি। ঈশা, তোমার কিছু নেওয়ার বাকি থাকলে ভাইয়াকে বলতে পারো, ভাইয়া নিয়ে দিবে। যদি পার্সোনাল কিছু হয় ভাইয়াকে পার্সোনালি বলতে পারো, আমরা কিছু মনে করব না। মিলির কথা শুনে ঈশা কিছুটা লজ্জা পেল, লাজুক কণ্ঠে বলল, না মিলি আপু, আমার আর কিছু নেয়ার নেই। চলো বাড়ি চলে যাই, এমনিতেও রাত 8টা বাজে, যেতে আরো রাত হয়ে যাবে। চলো গাড়িতে গিয়ে বসি। ঈশার কথায় কেউ আর কিছু না বলে শপিং মল থেকে বেরিয়ে যেতে লাগলো। ঈশাও সবার সাথে যেতে যাচ্ছিল। তখনই আয়েশ ঈশার হাত ধরে ঈশাকে থামিয়ে দিয়ে ঈশার পাশে এসে দাঁড়ায়। সবার দিকে এক নজর তাকিয়ে আস্তে করে বলল, ঈশা, তোমার কি আর কিছু নেওয়া বাকি আছে? আমার কেন যেন মনে হচ্ছে তোমার আরও কিছু নেওয়ার ইচ্ছা আছে।
কি নিবা বলো? প্রয়োজনে আম্মু না জানার মতো আমি নিয়ে দিলাম তোমায়। না না না, আমার আর কিছু নেয়ার নেই, সব তো নিয়েছই তোমরা, আর কিছু লাগবে না আমার। শিওর? আর কিছু লাগবে না তোমার? লাগলে আমাকে পার্সোনালি কিন্তু বলতে পারো, প্রয়োজনে আমি কাউকে বলবো না। সবাই চলে গেলেও আজ তখনও অয়ন আর এশার পেছনে দাঁড়িয়েছিল। আর তাই অয়ন আর এশার সবগুলো কথা শুনে সে এশা কিছু বলতে যাবে তার আগে আশ বলে উঠল, অয়ন ছাড় না, ঈশা তো বলেছে আর কিছু নেয়ার নেই, তারপরেও বারবার জিজ্ঞেস করছিস কেন? নাকি নিজেকে একজন আদর্শ হাজবেন্ড হিসেবে প্রমাণ করতে চাইছিস? সাথে সাথে অয়ন পেছন ঘিরে তাকালো। আয়াসকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে অয়ন বলল, কিরে, সবাই গাড়িতে চলে গিয়েছে আর তুই এখনো যাসনি? আর এটা আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল ম্যাটার, তুই এখানে নাক গলাচ্ছিস কেন? হ্যাঁ, লজ্জা করছে না আমাদের পেছনে দাঁড়ায়া আমাদের পার্সোনাল কথা শুনছিস? না, লজ্জা করছে না, কারণ এটা তোদের বেডরুম না, এটা শপিং মল। আমি দাঁড়িয়ে থাকতেই পারি। এখানে ন্যাকামি শেষ হলে চল। অয়ন বিষয় কেউ কিছু বলল না। দুজনেই শপিং মল থেকে বেরিয়ে পড়েছে। গাড়ির কাছে এসে দেখলো সবাই অলরেডি গাড়িতে উঠে বসে আছে। অয়ন ঈশাকে গাড়িতে উঠিয়ে দিয়ে পেছনে তাকিয়ে দেখলো আয়াস নেই। সে কি, আয়াস কোথায় গেল আবার? আমাকে আসতে বলে ও নিজেই দেখছি এখন গায়েব। শোনো, তোমরা বসো, আমি দেখি আয়াস আবার কোথায় গেল। বলে অয়ন যেতেই নিচ্ছিল তখনই আয়াস শপিং মল থেকে বেরিয়ে আসে। কিরে, আমাদের গাড়িতে আসতে বলে তুই আবার কোথায় গেলি? আর তোর হাতে শপিং কেসটা কিসের? আমি তো আগেই সব কেস রেখে গিয়েছিলাম গাড়িতে। আয়াস ততক্ষণে গাড়ির কাছে চলে এসেছে। শপিং কেসটা ওরা যেই গাড়িতে করে এসেছিল সেই গাড়ির পেছনের ডিকিতে রেখে দিয়ে বলল, আমার জন্য একটা কাপড় নিয়েছি। তখন সবগুলোর সাথে নিয়ে নিসনি কেন? তখন মনে ছিল না তাই। আচ্ছা যা, গাড়ি স্টার্ট দে। বলেই আয়াস গাড়িতে উঠতেই যাচ্ছিল তখনই অয়ন ডেকে উঠল, আয়াস। হ্যাঁ বল। এখন তুই আম্মুদের গাড়িতে করে আয়, আমি এটাতে করে চলে যাচ্ছি। কেন? আসার সময় ওটাতে করে এসেছিস, আবার যাওয়ার সময় ওটাতে যেতে কি প্রবলেম? না, এমনি আর কি। প্লিজ তুই ওই গাড়িতে করে আয়। আমি পারবো না। তুই না পারলে ছোট মা অথবা মামিকে বল ড্রাইভ করতে, আর তুই আমাদের গাড়ির টিকিটে বসে যা। বলে আয়াস গাড়িতে উঠে বসে পড়ল। আয়াসের কথা শুনে সাথে সাথে মিলি, ফারহা, ঈশা তিনজনে হু হু করে হেসে উঠল। অয়নার কোনো উপায় না পেয়ে শেষমেশ রেগে মেগে পিছনে গাড়িতে গিয়ে বসলো। আয়াস মনে মনে হাসলো, কারণ আয়াস ভালো করেই জানে অয়ন ঈশার জন্য এই গাড়িতে করে যেতে চাইছে। কিন্তু আয়াসও কম কিসের। অয়ন যদি গাছের ডালে ডালে হাঁটে, আয়াস তাহলে গাছের পাতায় পাতায় হাঁটে। কিন্তু অয়ন বেচারার সেটা অজানা। গাড়ি চলতে শুরু করেছে। ঈশা আবারও আগের মতো গাড়ির জানালায় মাথা রেখে বাইরে তাকিয়ে আছে। আসার সময় ফারহার মিলি চঞ্চল থাকলেও দীর্ঘ সময় ধরে শপিং মলে বসে থাকায় এখন দুজনেই ক্লান্ত। তাই দুজনেই যে যার সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আয়াস ড্রাইভিং এর ফাঁকে সবার দিকে এক নজর তাকিয়ে বলল, কিরে, সবাই এতটুকুতেই ক্লান্ত হয়ে পড়লি? ফারহা কিছু না বললেও মিলি চোখ বন্ধ করেই রেখে বলল, হ্যাঁ রে, অনেক টায়ার্ড লাগছে। ফারহা, তোমারও কি টায়ার্ড লাগছে? খারাপ লাগছে বেশি? আয়েশের কথায় ফারহা চোখ খুলে তাকালো আয়েশের দিকে, দুর্বল কণ্ঠে বলল, খারাপ লাগছে না, জাস্ট একটু দুর্বল লাগছে। ঠান্ডা কিছু খাবে? আই মিন জুস কিংবা কোল্ড ড্রিঙ্কস কিছু নেব? না থাক, এই সময়ের জন্য আবারও গাড়ি থামাতে হবে, তার চেয়ে বাড়িতে চলে যাওয়াই ভালো। আয়েশ কিছু না বলে রাস্তার সাইডে করে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। ফারহা বুঝতে পেরেছে আয়েশ কেন নেমেছে, তাই ও আর কিছু বলল না, কারণ আয়েশকে বললেও শুনবে না। মিনিট পাঁচেকের মধ্যে আয়েশ 3টা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আবারও গাড়িতে উঠে বসলো। তারপর কোল্ড ড্রিঙ্কস 3টা ফারহার হাতে দিয়ে বলল, এই নাও, তিনজনে 3টা খেয়ে নাও, একটু ফ্রেশ লাগবে। ফারহাও আয়েশের কথা মতো একটা নিচে রেখে অন্য 2টা মিলির দিকে এগিয়ে দিল। মিলিও একটা নিচে নিয়ে অন্যটা এশার দিকে এগিয়ে দিল। আপু, ঈশাকে পুরো কথা শেষ করতে না দিয়ে আয়েশ গম্ভীর কণ্ঠে বলল, ঈশা, তখন আইসক্রিম খাসনি, কিছু বলিনি, কিন্তু এখন যদি এটা খাবি না বলেছিস তাহলে আই সোয়ার তোকে এখানেই নামিয়ে দিয়ে চলে যাব। অয়নরাও আমাদের থেকে অনেকটা সামনে আছে, যদি এখানে নামিয়ে দিই তাহলে ওরাও আর দেখবে না, তখন তোকে একাই বাড়ি ফিরতে হবে। এখন তুই ভেবে দেখ, কোল্ড ড্রিঙ্কস খাবি নাকি এখানে নামিয়ে দেব? ঈশা জানে আয়েশ যেটা বলছে সেটা করবেই, তাই ঈশা বাধ্য হয়ে কোল্ড ড্রিঙ্কসটা হাতে নিল। এটা দেখে আয়েশ মনে মনে হাসলো। পাগলিটা আর বড় হলো না, ওর কথাটাই বিশ্বাস করে নিয়েছে। একবারও এটা ভাবলো না যে আয়েশ জান গেলেও ওকে কখনো গাড়ি থেকে নামিয়ে দিবে না। ঈশা, আসবো? ঈশা সবে ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়েল দিয়ে হাত মুখ মুছছিল। আসলে এত বেশি গরম পড়েছে যে বাসায় এসে ঈশা ওয়াশরুমে ঢুকে পড়েছে। অনেকক্ষণ ধরে হাত মুখ ঝাপটে ঝাপটে ধুয়ে তারপর বেরিয়েছে।
আর তখনই ওর রুমের দরজা এসে নক করে আয়েশ। অবশ্য দরজা খোলাই ছিল, কিন্তু আয়েশ তারপরেও নক করেছে যাতে ঈশাকে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে না হয়। আয়েশকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ঈশা বলল, দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আয়েশ ভেতরে ঢুকে ঈশার বিছানায় এসে বসলো। তারপর সাথে করে আনা শপিং কেসটা ঈশার বিছানায় রেখে বলল, নে এটা তুলে রাখ। কি এটা? আর আমাকে তুলে রাখতে বলছো কেন? যদি সামলে রাখার মতো কিছু হয় তাহলে ফারহা আপুকে দিও, কারণ আমি তো এমনিতেই কাল বাদে পরশু এই বাড়ি থেকে চলে যাব। আমি যদি সামলে রাখি তোমার প্রয়োজন হলে তখন আবার খোঁজে পাবে না। সব সময় বেশি কথা কেন বলিস বলতো? আমি কি একবারও বলেছি এটা সামলে রাখ? আমি বলেছি এটা তুলে রাখ। তোর সব জিনিসপত্র বুঝি বিছানাতেই ফেলে রাখিস? মানে হলো এটা আমি তোর জন্য এনেছি, তাই তুলে রাখতে বলেছি। ঈশা এতক্ষণ ভালো করে শপিং কেসটার দিকে তাকায়নি, তাই এটা যে আয়েশ গাড়িতে ওঠার সময় পেছনের ডিকিতে যে কেসটা রেখেছিল সেটা তা ঈশার জানা ছিল না। এখন হঠাৎ আয়েশের কথায় কেসটার দিকে তাকাতেই ঈশা অবাক হলো, অবাক কণ্ঠে বলল, এটা সেই কেসটা না যেটাতে তুমি তোমার জন্য কাপড় নিয়েছিলে বলেছিলে? তবে তখন আমি অয়নকে মিথ্যা বলেছিলাম, কারণ ফারহা শুনলে কষ্ট পেত। কি এটাতে? তোর জন্য লেহেঙ্গা নিয়েছি। কিন্তু আমি লেহেঙ্গা দিয়ে কি করব? বিয়ের দিনে এই লেহেঙ্গাটাই পরবি তুই। আই এম ড্যাম শিওর তোকে এটাতে ভালো মানাবে। বিয়ের দিন লেহেঙ্গা পরার কথা শুনে ঈশার মন খুশিতে নেচে উঠেছে মুহূর্তে। আসলে ঈশা সবসময় বলতো বিয়েতে লেহেঙ্গাই পরবে, আর আয়েশকে বলতো শপিং মলের সব থেকে দামি লেহেঙ্গাটা যেন ওকে কিনে দেয়। কিন্তু ভাগ্য আজ এমন জায়গায় নিয়ে এসেছে যে শপিং মলে কাউকে বলতেও পারলো না আমি শাড়ি নয় আমি লেহেঙ্গা পরবো। তবে আয়েশের কথায় খুশি হলেও পরমুহূর্তে মন খারাপ করে বলল, কিন্তু অয়নের আম্মু যে বলল ওদের বাড়ির বউ নাকি বিয়ের দিন লেহেঙ্গা পরতে পারবে না, শাড়িই পরতে হবে। তাহলে লেহেঙ্গা কিভাবে পরবো? ঈশা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আয়েশ ঈশাকে টেনে সামনে বসিয়ে দিল মুহূর্তে। মুস্কি হেসে বলল, পাগলি, আয়াস থাকতে তুই টেনশন করিস কেন? বাবা মামিকে যা বলার আমি বলবো। ওদের বাড়ির রীতির জন্য কি আমাদের বাড়ির মেয়ের আশাটা পূরণ করতে পারবে না? তুই বিয়ের দিন লেহেঙ্গা পরবি, এটাই ফাইনাল। সত্যি? ঈশার কণ্ঠে উৎফুল্লতা। সত্যি, দেখ তো তোর পছন্দ হয় কিনা। ঈশা খুশি হয়ে শপিং কেস খুলে লেহেঙ্গাটা বের করতেই আরেক দফা অবাক হলো, কারণ এটা সেই লেহেঙ্গাটা যেটার দিকে সে শপিং মলে বসে থাকার সময় পুরোটা সময় ধরে তাকিয়েছিল। আর তারও একটা কারণ ছিল। কারণটা হলো একটা মহিলা লেহেঙ্গাটার দাম জিজ্ঞেস করেছিল, আর তখন একটা কর্মচারী বলেছিল লেহেঙ্গাটা এই শপিং মলের সব থেকে দামি, মহিলার এই লেহেঙ্গা কেনা সম্ভব হবে না। তারপর লেহেঙ্গাটা দেখতে খুবই সুন্দর, যে পরবে তাকে পুরো কোনো রাজকন্যা মনে হবে। তো ঈশা লেহেঙ্গাটার দিকে শপিং মলে থাকার সময় পুরোটা সময় তাকিয়েছিল, কিন্তু ও তো কেউ না বোঝার মতোই তাকিয়েছিল। তাহলে আয়েশ কিভাবে বুঝলো? ঈশাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে আয়েশ মুস্কি হেসে পড়ল, অবাক হয়ে তাকানোর কিছু নেই। আমি শপিং মলে থাকতেই বুঝেছিলাম তোর লেহেঙ্গাটা পছন্দ হয়েছে, তাই তাকিয়েছিলিস, আর তাই আমিও কিনে নিয়ে আসলাম। অবশ্য এটা কিনতে গিয়ে আমার পুরো ক্রেডিট কার্ড শেষ হয়ে গিয়েছে, তবে কোনো ব্যাপার না, ধরে নে তোর বিয়েতে আমার পক্ষ থেকে এটা একটা গিফট। ঈশাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে প্রশস্ত হেসে কথাটা বলল আয়েশ। ঈশাও খুশি হয়ে আয়েশকে চাপটে জড়িয়ে ধরল। ঈশার কাজে মুস্কি হাসলো আয়েশ, কিন্তু পরমুহূর্তে আয়েশের মুখের হাসিটা চলে গেল, কারণ ঈশা ওকে জড়িয়ে ধরে কাঁদছে। ঈশা, হ্যাঁ ঈশা, কি হয়েছে? কাঁদছিস কেন? হ্যাঁ ভাগ্যি, কাঁদছিস কেন বলবি তো দেখি। এই বলে আয়েশ ঈশাকে নিজে থেকে ছাড়িয়ে ঈশার চোখের জলগুলো মুছে দিতে দিতে কোমল কণ্ঠে বলল, কি হয়েছে? কাঁদছিস কেন? কাঁদিস না, কি হয়েছে বল আমায়। ভাইয়া, আমাকে তোর মতো করে আর কেউ বুঝবে না রে। তোর মতো করে কেউ আমার পছন্দ অপছন্দগুলো খেয়াল রাখবে না। ভাগ্যি কোথাকার, তার জন্য এমন কাঁদতে হয়? অয়ন অনেক ভালো ছেলে, তোকে অনেক সুখে রাখবে সে। দেখলি না তখন গাড়িতে তোর খারাপ লাগবে বলে কি কি না করেছে, এমনকি নিজের পকেটে করে তোর জন্য মেডিসিন নিয়ে গিয়েছে শুধুমাত্র তোর মাথা ব্যথা করবে বলে। কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমি তো তোমাকে পাবো না। সব ঠিক হবে আমিও জানি, কিন্তু ভাইয়া আমি যে তোমাকে ছাড়া সুখে থাকতে পারবো না। তুমি কি করে এতটা নিষ্ঠুর হতে পারছো? কই, আমি তো নিষ্ঠুর হতে পারছি না। বারবার শুধু বেহায়ার মতো তোমার কাছে অনুরোধ করে যাচ্ছি, তাহলে তুমি কিভাবে পারছো এতটা নিষ্ঠুর হতে? প্লিজ ভাইয়া, আমাকে তুমি পর করে দিও না। আমি অনেক ভালোবাসি তোমায়, এখনো সময় আছে। প্লিজ তুমি বিয়েটা না করে দাও। কথা দিচ্ছি, তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো। তারপরেও প্লিজ আমায় দূরে সরিয়ে দিও না। আয়েশের কথা ঈশার কান্না থামেনি, বরং কাঁদতে কাঁদতে বলল। কথার মাঝে ঈশা আবারও আয়েশকে চাপটে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। আয়েশ বাকরুদ্ধ,
আসলে ঈশা কি বলবে বা কি বলা উচিত আয়েশার জানা নেই, কিন্তু ঈশার কান্নাটাও নিতে পারছে না। ছোট থেকে যেন ঈশার চোখের পানি না আসার জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতো। আজ সে ঈশার চোখেই জল, তাও আবার ওরই জন্য। কথাটা ভাবতে আয়েশার বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কিছু সময় এভাবেই কেটে গিয়েছে। ঈশা এখনো কাঁদছে। আয়েশ বেশ কিছু সময় পর নিজেকে ধাতস্থ করে মুখে হাসি ফুটিয়ে ঈশার মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে জড়িয়ে ধরে এভাবে কাঁদতে থাকলে কেউ দেখলে তো অন্য কিছু ভাববে। তুই যে আমাকে এভাবে জড়িয়ে ধরে আছিস, ফারহা দেখলে কি ভাববে বলতো? সাথে সাথে ঈশা আয়েশকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছতে মুছতে মলিন কণ্ঠে বলল, সরি, আমি আসলে ভুলেই গিয়েছিলাম তুমি এখন অন্য কারো। আয়েশ কিছু বলতে যাবে তখনই রুমে মিলি আসে। আয়েশ আর ঈশাকে এভাবে কাছাকাছি বসে থাকতে দেখে মিলি দুষ্টমি করে বলল, আরে বাহ আয়াস, তুই যে এভাবে ঈশার সাথে একা রুমে বসে আছিস ফারহা জানে? ফারহা জানলে কিন্তু দারুণ হবে ব্যাপারটা। কি গিয়ে বলবো? মিলির কথায় আয়েশ কোনো রকম ঘাবড়ালো না, বরং ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তোকে বারণ করেছে কে? যা গিয়ে বলে আয়। শুধু ফারহাকে না, সাথে তোর ভাইকেও জানিয়ে আয় যে আমি ঈশার সাথে একা রুমে বসে আছি। বাড়ির সবাইকে বললেও আমি কিছু মনে করব না। সবাইকে বললে তোর কিছু যাবে আসবে না, কিন্তু আমি মেয়ে, তাই আমার অনেক কিছু যাবে আসবে। মিলি আপু প্লিজ, তুমি কাউকে বলো না এটা। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। ভাই আসলে আমাকে একটা কথা বলার জন্য আমার রুমে এসেছিল। প্লিজ তুমি কাউকে বলো না এটা। অয়ন শুনলে অনেক কষ্ট পাবে, আর তাছাড়া মামা মামি শুনলেও অনেক প্রবলেম হবে। যদিও মিলি ওদের সাথে মজা করার জন্য কথাটা বলেছিল, আর আয়েশ সেটা বুঝতেও পেরেছিল, কিন্তু আয়েশ বুঝলেও ঈশা বুঝতে পারেনি ব্যাপারটা। তাই ঈশা মিলির কাছে গিয়ে কাকুতি মিনতি করে কথাগুলো বলল। ঈশাকে এমন সিরিয়াস হতে দেখে হঠাৎই সশব্দে হেসে উঠল মিলি। হাসতে হাসতেই বলল, আরে ধুর পাগলি, আমি তো মজা করছিলাম, আর তুমি কিনা এটাকে সিরিয়াসলি নিয়ে নিলে। আই এম জাস্ট জোকিং। তুমি এত নার্ভাস হয়েও না। তুমি এত সময় ধরে রুম থেকে বের হচ্ছ না দেখে আমি ডাকতে এসেছিলাম, আর এসে দেখি তুমি আর আয়াস কথা বলছো, তাই আমি একটু মজা করছিলাম। ডোন্ট বি আপসেট। চলো নিচে যাই। ফুফি খাবার খেতে ডাকতে এসেছে, তোমার রুমে আসতে চেয়েছিল। আমি বলেছি আমি ডেকে দিব তোমায়, তাই আর তোমার রুমে আসেনি। এখন চলো তো। ঈশাও মিলির কথা মতো আশ্বস্ত হয়ে নিচে যেতে যাচ্ছিল, তখনই আয়েশ পেছন থেকে ডেকে উঠল, ঈশা আগে এটা আলমারিতে তুলে রাখ। ঈশা আসলে ভুলেই গিয়েছিল লেহেঙ্গাটার কথা। হঠাৎ আয়েশের বলাতে মনে পড়ল, সাথে সাথে দৌড়ে গিয়ে শপিং কেসটা আলমারিতে তুলে রাখলো। ওটাতে কি আছে রে ঈশা? মিলির প্রশ্নের জবাবে ঈশা কিছু বলতে যাবে তার আগেই আয়েশ বলল, তোকে বলতে হবে কেন? আমি কি তোর কাছে জিজ্ঞেস করেছি নাকি? আমি জিজ্ঞেস করেছি ঈশাকে। ঈশা, কি ওটাতে? ঈশা এক নজর আয়েশের দিকে তাকিয়ে বলল, আপু আসলে ভাইয়াকে আমার জন্য একটা কসমেটিক্স আনতে বলেছিলাম, ওটাতে সেই কসমেটিক্সই আছে। ও আচ্ছা, চলো তাহলে নিচে যাওয়া যাক। আজ গায়ে হলুদ, সেই সুবাদে মাহমুদ মেনশনে চলছে দৌড়ঝাঁপ কাণ্ড। কেউ যেন একটুর জন্য সারাদিন দুপা এক করতে পারেনি। বিকালের দিকে ফারহার বাবা মা থেকে শুরু করে আরও বেশ কিছু মেহমান সহ এসে উপস্থিত হয়েছে। আয়েশার নানার বাড়ির সবাই সন্ধ্যার আগে আগে এসে হাজির হয়েছে। রাতের মধ্যে আয়েশার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই এসেছে। আসেনি শুধুমাত্র ঈশার বান্ধবী নুহা, কারণ ওর অনেক দিন আগেই বিয়ে হয়েছে। নতুন শ্বশুরবাড়ি থেকে তো বললেই আর আসা চায় না, তবে ঈশা দাওয়াত দিতে ভুল করেনি, বেস্ট ফ্রেন্ড বলে কথা। কিন্তু নুহা যখন শুনেছে ঈশার বিয়ে আয়েশের সাথে নয় বরং অয়নের সাথে হচ্ছে, আর আয়েশের বিয়ে হচ্ছে ঈশারই মামাতো বোন ফারহার সাথে, তখন নেহা খুব বেশি অবাক হয়েছে। ঈশাকে এটা নিয়ে প্রশ্ন করলে ঈশা পুরোটাই খুলে বলে, এমনকি নুহার সাথে ফোনে অনেকক্ষণ কেঁদেওছে। রাত 8টা, নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে ঈশা। আকাশে আজ শত শত তারার সমারোহ, দেখতে বেশ লাগছে। কিন্তু হাজারো তারার মাঝে ঈশার চোখ পড়ে কিছু দূরে থাকা একটা ঝলমল তারার দিকে। সব তারাগুলো কাছাকাছি হলেও এই তারাটা কেন যেন সবার থেকে আলাদা, ঠিক ঈশার মতো। পুরো বাড়িতে কত শত মেহমান, কিন্তু এত এত মেহমানের মাঝেও ঈশা একা, ভীষণ একা। পুরো বাড়ি জুড়ে ওদের বিয়েকে কেন্দ্র করে তোলপাড় চলছে, কিন্তু ওর যেন এসবে কোনো মাথা ব্যথাই নেই। ওর মনে হচ্ছে এসব ছেড়ে ছুড়ে চলে যেতে পারলেই ভালো হতো, কিন্তু মেয়ে মানুষ, তাই কোথাও গিয়েও থাকতে পারবে না, তাই চেয়েও যেতে পারছে না। আত্মহত্যা করার কথা ভেবেছিল একবার, কিন্তু পর মুহূর্তে মনে পড়ল আত্মহত্যা তো মহাপাপ, তাই সেটাও করতে পারল না। নিজের শত কষ্ট নিজের ভেতরে চেপে রেখে অয়নের নামটা নিজের হাতে লিখে নিয়েছে। কাল হয়তো কাগজে কলমেও সারা জীবনের জন্য অয়নের নামটা নিজের নামের পাশে যোগ হয়ে যাবে। ঈশা মাহমুদ থেকে বদলে হয়ে যাবে ঈশা আদনান আবেদিন।
কারণ অয়নের পুরো নাম আদনান আবেদিন অয়ন, আর কাল থেকে এই নামটি ওর সাথে পুরোপুরি জুড়ে যাবে। কথাটা ভাবতে ঈশার বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আরও মিনিট 10 এভাবেই দাঁড়িয়ে রইল ঈশা। জীবনটা আজ এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে। যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে কত স্বপ্ন ছিল এই বিয়ে নিয়ে, কিন্তু আজ সেই স্বপ্নটা ভেঙে ভাঙ্গা কাচের মতো টুকরো টুকরো হয়ে গেছে। যে মেয়েটা কারো বিয়েতে গেলে আনন্দ হাসিয়ে আড্ডা এসবে মেতে থাকতো, আজ সেই মেয়েটি নিজের বিয়েতে হাসতে ভুলে গিয়েছে। ঈশার ভাবনার সুতো ছিল আয়েশারটাকে। ঈশা, সাথে সাথে চোখের জলটুকু দ্রুত মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করে পেছনে ফিরে তাকালো ঈশা। আসলে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছে ঈশা বুঝতেই পারেনি। আয়াস এক নজর ঈশাকে আপাতমস্তক দেখে নিয়ে হেসে বলল, কিরে সবাই নিচে হাসি ঠাট্টায় মেতেছে আর তুই এখানে একা একা দাঁড়িয়ে কাঁদছিস? থতমত খেয়েছে ঈশা। অত আয়াস বুঝতে পারার আগে চোখের জলটুকু মুছে নিয়েছিল। তারপরেও কি করে আয়াস বুঝতে পারলো যে ও কাঁদছে? মুখে মেকি হাসি ফুটিয়ে ঈশা বলল, আমি আবার কখন কাঁদলাম? চিৎকার চেঁচামেচিগুলো ভালো লাগছিল না, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। তুই হঠাৎ এখানে, কিছু বলার ছিল? হ্যাঁ, আগে রুমে আয়, তারপর বলছি। ঈশা কথা না বাড়িয়ে আয়েশের পেছন পেছন রুমে চলে আসলো। আয়েশ বিছানায় বসে ঈশাকেও পাশে বসিয়েছে। খানিক সময় নিয়ে বলল, তুই নাকি বলেছিস হলুদের অনুষ্ঠান করবি না? বলেছি। এসব বিধর্মীদের কাজ। শুধু শুধু কেন এসব করে গুনাহের ভাগী হতে চাপো? তাই নাকি? তার মানে তুই স্টেজে উঠবি না? না। তোর না গায়ে হলুদ নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাহলে আজ হঠাৎ পরহেজগার হয়ে গেলি কেন? সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টায়, আর সেখানে আমি তো মানুষ, বদলাতেই পারি। পার্লারের মেয়েরা এসেছে, তোর রুম অগোছালো হয়ে যাবে, তাই আমি ওদের গেস্ট রুমে বসিয়েছি। এতক্ষণে মনে হয় ফারহা মিরি ওদের সাজ হয়েও যাচ্ছে। আয় চল, তুইও সেজে নিবি। আচ্ছা 1 মিনিট, তোরা নাকি বিকেলে মেহেদি দিয়েছিস? দেখি তো মেহেদি কেমন দিয়েছিস। বলতে বলতে আয়াস ঈশার দেখানোর অপেক্ষা না করে নিজে ঈশার হাত দুটো সামনে এনে দেখতে লাগলো। বাহ, সুন্দর হয়েছে দেখছি। অয়নকে দেখিয়েছিস? ও দেখলে অনেক খুশি হবে, কারণ ওর নামের আর্টটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ভাইয়া, আল্লাহ তাআলা আত্মহত্যা মহাপাপ করেছে কেন বলতো? ঈশার কথায় আয়াস অবাক চোখে তাকালো ঈশার দিকে। কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থেকে পর মুহূর্তে হেসে দিয়ে বলল, তুই কি আত্মহত্যা করার কথা ভাবছিস? এখন ভাবছি না, তবে কাল রাতে ভেবেছিলাম, কিন্তু সাহস পাইনি। আমি জানতাম তোর মতো ভিতর দ্বারা এসব আত্মহত্যা হবে না। আরে আত্মহত্যা করতে সাহস লাগে, বাট আমাকে এইটা বল যে তোর কাল বিয়ে, কিন্তু তুই আত্মহত্যা করতে চাইছিস কেন? অয়ন কিন্তু তোকে সত্যি অনেক ভালোবাসে। এসব আত্মহত্যা করে বেচারাকে বিয়ের আগে বিপত্নী করিস না। করলে তো অনেক আগেই করে ফেলতাম, করবো না বলেই তো এখনো তোমার সামনে বসে আছি। গুড, এখন চল সাজবি। রাত হয়ে যাচ্ছে, তোদের সাজতে দেরি হলে স্টেজে উঠতেও দেরি হয়ে যাবে, আর স্টেজে উঠতে দেরি হলে ঘুমও গোল্লায় যাবে সবার। দেখি ওঠ। না ভাইয়া প্লিজ, তুই আমাকে জোর করিস না। আমি সত্যি স্টেজে উঠবো না, আমার শরীরটা ভালো লাগছে না। আচ্ছা, স্টেজে উঠে যদি খারাপ লাগে তখন না হয় নেমে পড়িস। এখন চল। বললাম তো আমার ভালো লাগছে না। আসতে বলেছি না আমি? তাড়াতাড়ি চল। অয়নের বউ হয়ে যাচ্ছিস বলে ভাবিস না আমি তোর গায়ে হাত তুলবো না আর। আগে যেমন আমার কথা না শুনলে মেরেছি, এখনো ঠিক তাই করব। আজ বিয়ে, তাই রাহান মাহমুদ আর হাসান মাহমুদ অনেক বেশি দৌড়ের উপর আছেন, কারণ কালকের থেকেও আজ 3 গুণ মেহমান হয়েছে। আসলে অনেকেই কাল বিভিন্ন কারণে আসতে পারেনি, কিন্তু তারা আজ এসেছে, তাই মেহমানের সংখ্যা অনেকাংশে বেড়ে গিয়েছে। কমিশনার থেকে শুরু করে সব বড় বড় বিজনেসম্যানরা পর্যন্ত এসেছে। যদিও কন্যা বিদায়ের কোনো প্যারা নেই ওদের, কারণ আনিশা বেগম রায়হান মাহমুদের মাধ্যমে অয়নের বাবা মাকে বলিয়েছেন ঈশাকে যেন বিয়ের পর হানিমুন থেকে না আসা অব্দি এই বাড়িতেই রাখা হয়। অয়নের বাবা রায়হান মাহমুদকে অনেক বেশি রেসপেক্ট করেন, যার কারণে ওনার কথাটা ফেলতে পারেননি। অবশ্যই কোনো বাবা মাই চায় না ছেলে বিয়ে করার পর বউ নিয়ে নিজের বাড়িতে যাওয়ার বদলে শ্বশুর বাড়িতে থেকে যাক, কিন্তু আত্মীয় স্বজন মানুষ, তার উপর রায়হান মাহমুদ নিজে কথাটা বলেছেন, তাই অয়নের বাবা মা রাজি হয়েছে। ওনারা আজই বিকেলের দিকে চলে যাবে, আর অয়ন এবং ঈশা হানিমুন থেকে আসার পর যাবে। দুপুর 2:25 অবশেষে চলে আসে সেই বিশেষ মুহূর্তটা, যেটার জন্য আজ মাহমুদ মেনশনে এত আয়োজন আর এত মেহমানের ঢল। কয়েক মিনিটের মধ্যে এই বাড়ির সবচেয়ে আদরের মেয়েটি হয়ে যাবে অন্য বাড়ির বউ। তবে আয়াস, অয়ন এবং ফারহা 3 জনে হাসি খুশিভাবে বিয়েটা করলেও ঈশা হাসি খুশি থাকতে পারেনি। এক এক করে আয়াস, অয়ন এবং ফারহা সাইন করার পর যখন রেজিস্ট্রি পেপারে ওর সাইন করার সময় আসলো, তখন না চাইতেও ডুকরে কেঁদে উঠল। সাইন করার বিন্দুমাত্র সাহস যেন নেই ওর,
কাপা কাপা হাতে কলমটা তুলে নিয়েছে ঠিকই, কিন্তু কলমের কালি পড়ার বদলে পেপারের চোখে জল পড়তে শুরু করেছে। এর মধ্যে কাজী সাহেব তাড়া দিয়ে উঠল দ্রুত সাইনটা যেন করে দেয়, ওনার অন্য একটা বিয়ে পড়াতে যেতে হবে। কিন্তু সেই কথা ঈশার কান অব্দি গিয়েছে কিনা কে জানে। ঈশা সাইন করার বদলে রেজিস্ট্রি পেপারের উপর কলমটা ফেলে পরনে থাকা ভারী লেহেঙ্গাটা দুহাতে ধরে দৌড়ে রায়হান মাহমুদ আর রুকসানা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো। হ্যাঁ, ঈশা আয়েশের আনা লেহেঙ্গাটাই পরেছে আজ। যদিও ঈশা প্রথমে ভয়ে পড়তে দ্বিধা করছিল, কারণ অয়নের আব্বু আম্মু যদি কিছু বলে তাই, কিন্তু আয়েশ জোর করে পড়িয়েছে আর বলেছে কেউ কিছু বলবে না, আর বললে সেটা দায় আয়েশ নেবে। তবে আশ্চর্যের বিষয় হলো ঈশাকে লেহেঙ্গা পরতে দেখেও কেউ কিছু বলেনি। ঈশা প্রথমে অবাক হয়েছিল কেউ কিছু না বলাতে, আবার পরমুহূর্তে ভাবলো হয়তো আয়েশ সবাইকে কনভিন্স করেছে, তাই কেউ কিছু বলেনি। রায়হান মাহমুদ আর রুকসানা বেগম পাশাপাশি দাঁড়িয়েছিলেন, আর তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছেন হাসান মাহমুদ আর আনিশা বেগম। মেয়েকে বিয়ের আসর ছেড়ে এভাবে দৌড়ে আসতে দেখে আনিশা বেগম কর্কশ গলায় বললেন, ঈশা, এসব কেমন পাগলামো? বিয়ের আসর ছেড়ে উঠতে নেই জানিস না? যা গিয়ে সাইনটা করে দে। কাজী সাহেব কি বললেন শুনিসনি? ওনার অন্য একটা বিয়ে পড়াতে হবে যে। যা বিয়ের আসরে গিয়ে বস। ঈশা মায়ের কথাকে উপেক্ষা করে আচমকাই রায়হান মাহমুদ আর রুকসানা বেগমকে দুহাতে জাপটে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠে বলতে শুরু করলো, প্লিজ বড় আব্বু, তোমরা আমাকে তোমাদের থেকে দূরে সরিয়ে দিও না। বড় আব্বু প্লিজ আমাকে তোমার আদর থেকে বঞ্চিত করো না। আমি আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমাদের ছাড়া কখনোই সম্ভব না। প্লিজ তোমরা আবার বিয়েটা দিও না, আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া। প্লিজ বড় আব্বু, প্লিজ বড় আম্মু, তোমরা না আমাকে নিজের মেয়ে মনে করো, তাহলে আজ কিভাবে মেয়েটাকে এভাবে পর করে দিতে পারছো? আমি তোমাদের ছাড়া কোথাও যেতে চাই না, কোথাও না। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না। ঈশার কান্না দেখে রায়হান মাহমুদ আর রুকসানা বেগমও অঝরে কাঁদছেন। শুধু ওনারা যে কাঁদছেন তা নয়, ঈশার এমন হৃদয় বিদারক আর্তনাদ দেখে উপস্থিত সবার চোখে জল এসে গেছে। এমন নয় যে তারা এটা নতুন দেখছে আর তাই চোখে জল এসে গেছে, বরং প্রতিটা মেয়ের বিয়েতে এমন একটু আধটু কান্না দেখা যায়। কিন্তু ঈশার মতো এভাবে বাচ্চাদের মতো গলা ফাটিয়ে কাউকে কাঁদতে দেখেনি কেউ, আর কাউকে বিয়ের আসর ছেড়ে উঠে যেতেও দেখেনি। রায়হান মাহমুদ মিনিট দুয়েক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে ঈশাকে নিজেদের থেকে ছাড়িয়ে সামনে দাঁড় করালেন। ফিরে ঈশার চোখের জলগুলো আলতো হাতে মুছে দিয়ে কান্না ভেজা গলায় বলতে শুরু করলেন, শ্যামা, এভাবে কাঁদতে হয় না। তোকে আমাদের থেকে না আগে কখনো পর করেছি আর না এখন করব। তুই আগে যেমন ছিলি এখনো ঠিক তেমনটাই থাকবি। আমি অয়নকে বলে দিব যেন তুই যখন আসতে চাস তখন নিয়ে আসে। আর তাছাড়া তুই তো আজকেই চলে যাচ্ছিস না, আগে নিজেকে অয়নের সাথে মানিয়ে নে, তারপরেই বাড়িতে যাবি। আমি অয়নের বাবাকে বলে দিয়েছি সেটা। কাঁদিস না মা, তোর কান্নাটা যে আমার কোনকালেই সহ্য হয় না। বুঝতে পারিনি তোর বিয়ে হয়ে গেলে নিজেকে এতটা খালি খালি লাগবে। তাহলে আমি কোনোদিনও তোর বিয়ে দিতাম না। প্রয়োজনে তোকে আয়েশের বউ বানিয়ে রেখে দিতাম, তারপরে অন্য কারো ঘরের বউ হতে দিতাম না। কিন্তু সবকিছু এখন হাতের বাইরে চলে গিয়েছে, তাই চাইলেও আর কিছু করা সম্ভব না। যা মা, সাইনটা করে ফেল। কথাগুলো বলতে বলতে রায়হান মাহমুদ ঈশাকে এক হাতে জড়িয়ে ধরে বিয়ের আসরে এনে বসিয়ে দিলেন। ঈশা ছলছল চোখে তাকিয়েছে রায়হান মাহমুদের দিকে। রায়হান মাহমুদ নিজের চোখের জলটুকু মুছে নিয়ে হাসার চেষ্টা করে বললেন, সাইন কর মা, দেখ আমরা কেউ কাঁদছি না। রায়হান মাহমুদের কথায় ঈশা আবারও কলম হাতে তুলে নিল, কিন্তু কলম নিয়েছে ঠিকই, তবে আগের মতো আবারও কলমের কালির বদলে চোখের জল পড়তে শুরু করেছে। রায়হান মাহমুদ আর দাঁড়িয়ে থাকতে না পেরে নিজের চোখের জলটুকু আড়াল করতে তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেলেন। ঈশাকে কাঁদতে দেখে আয়েশ এবার তাচ্ছিল্য হেসে বলে উঠল, ঈশা, পৃথিবীতে তুই বুঝি প্রথম মেয়ে যার বিয়ে হচ্ছে? সবারই তো বিয়ে হয়, তাই বলে এভাবে ঢং করার কোনো মানে হয়? ফারহারও তো বিয়ে হচ্ছে, ওই ফারহা তো তোর মতো এমন নাকের পানি চোখের পানি এক করে ফেলছে না। ওকে দেখ কত হাসি খুশি। তাই দয়া করে আর নাটক না করে সাইনটা করে দে। আমরা তোর সাইনের জন্য সবাই এখানে বসে থাকবো না, তাড়াতাড়ি কর, যত সব আদিক্ষেতা। আয়েশের কথাগুলো শুনে মুহূর্তে এসে কান্না করা থামিয়ে দিল। এক নজরে ছলছল নয়নে আয়েশের দিকে তাকিয়ে পর মুহূর্তে মাথা নিচু করে সাইনটা করে ফেললো। শেষ পর্যন্ত ঈশার নামটা অয়নের নামের সাথে আর ফারহার নামটা আয়েশের নামের সাথে যুক্ত হয়েই গেল। আজ রাত প্রায় 11টা। ড্রয়িং রুমের সোফায় বসে আসছে রুকসানা বেগম, আনিশা বেগম, অয়ন, মিলি, ফারহা এবং ঈশা। সবার নজরে মেইন দরজা থেকে। রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ সারাদিনের দৌড়াদৌড়িতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন, যার দরুন 10টা বাজতেই দুই ভাই ঘুমিয়ে পড়েছেন। এমন নয় যে ড্রয়িং রুমে যারা বসে আছে তারা শোয়ার জন্য জায়গা পায়নি বলে বসে আছে। শোয়ার জন্য ঠিকই সবগুলো রুম পড়ে আছে, কারণ সন্ধ্যার আগে আগে সব মেহমান বিদায় হয়ে গেছে। তাই মাহমুদ মেনশন এখন পুরো ফাঁকা। এমনকি অয়নের আব্বু আম্মু, ফারহার আব্বু আম্মু সবাই চলে গিয়েছে, তাই এখন আর কোনো মেহমান নেই বললেই চলে। ড্রয়িং রুমের সবাই বসে থাকার একটাই কারণ, আর সেটা হচ্ছে রাত 11টা বাজতে চললো, কিন্তু আয়েশ এখনো বাড়ি ফেরেনি। আসলে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর আয়েশ যে সেই বের হয়েছে এখনো বাসায় ফেরেনি।
ফোনও বন্ধ। এ পর্যন্ত বাসার সবাই কম হলেও 1000 বার কল দিয়েছে, কিন্তু প্রতিবারই আয়েশার ফোন সুইচ অফ বলছে। রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ বিষয়টা জানেন না, তাই ওনারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন। অবশ্য খাবার টেবিলে রায়হান মাহমুদ এবং হাসান মাহমুদ দুজনেই আয়েশ কোথায় জানতে চেয়েছিলেন, কিন্তু আয়ন বলেছে ও আয়েশকে একটা কাজে পাঠিয়েছে, নয়তো দুই ভাই টেনশন করবেন। এই আয়াসটাও না কোথায় যে চলে গেল, ফোনটাও বন্ধ করে রেখেছে। ও কি বুঝতে পারছে না যে আমাদের টেনশন হচ্ছে? কোথায় আছে না আছে কল দিয়ে তো একবার জানাবে। কথাগুলো বলছে আর বারবার আয়েশকে ফোনে ট্রাই করে যাচ্ছে আয়ন, কিন্তু প্রতিবারই একটা কথা বলছে, সুইচ অফ। সবার যেন এবার টেনশনে মাথা ফেটে যাওয়ার অবস্থা। আয়েশের মা তো প্রায় কেঁদে দেওয়ার উপক্রম, আর একটু হলেই কেঁদে দিবেন এমন। সবাই যখন আয়েশের চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল, তখন এলোমেলো পায়ে ঘরে ঢুকে আয়েশকে দেখতেই সবাই যেন দেহে প্রাণ ফিরে পেয়েছে, এমনভাবে শ্বাস ছাড়লো। কিন্তু পরমুহূর্তে আয়েশকে হেলে দুলে এগিয়ে আসতে দেখে সবাই যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এতটাই অবাক হয়েছে যে তৎক্ষণাৎ সবাই বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। সবাই যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না যে আয়েশ ড্রিঙ্ক করেছে। হ্যাঁ, আয়েশ ড্রিঙ্ক করেই বাড়ি ফিরেছে। এতটাই ড্রিঙ্ক করেছে যে আয়েশ যে কতবার পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিচ্ছে সেটা হয়তো আয়েশেরও জানা নেই। আয়েশ ভিতরে এসে হঠাৎ সোফার দিকে তাকাতেই সবাইকে দাঁড়িয়ে থাকা অবস্থায় চোখে পড়ল। সবার মুখেই অবাকের ছাপে স্পষ্ট। সবার চাহনি দেখে আর সশব্দে হাসলো। হাসতে হাসতেই বলল,